মস্কোর একটি অন্ধকার অ্যাপার্টমেন্ট, বংশ পরম্পরায় জাদুকরী বিদ্যা চর্চা করা নাতালিয়া মালিনভস্কায়া ব্যস্ত তার নিয়মিত আচার অনুষ্ঠানে। বর্তমানে তার মক্কেলদের তালিকায় নতুন এক নাম যুক্ত হয়েছে, ইউক্রেন সীমান্তে যুদ্ধরত রুশ সেনারা। তারা মূলত প্রেমের সমস্যা বা যুদ্ধক্ষেত্রে নিজেদের সুরক্ষার কবচ নিতেই মালিনভস্কায়ার শরণাপন্ন হচ্ছেন। মালিনভস্কায়া জানান, অনেক সেনা সদস্য রণাঙ্গন থেকে তার সাথে যোগাযোগ করেন। যুদ্ধের ভয়াবহতার মাঝে সঙ্গী বা সঙ্গিনী বিশ্বাসঘাতকতা করবে কিনা সে আশঙ্কায় তাদের সবচেয়ে বড় উদ্বেগ। তবে সম্মুখ সমরে থাকা অবস্থায় কোনো টুকটাক করা অসম্ভব বলে জানান তিনি। যুদ্ধে নিয়োজিত অনেক সেনা আমাদের সাথে যোগাযোগ করেন। সম্মুখ সমরে মোমবাতি জ্বালিয়ে কোনো আচার পালন করা সম্ভব নয়। তাই আমি তাদের বলি, যখন আপনারা ছুটিতে ফিরবেন তখন আমার কাছে আসুন, আমি তখন আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। রাশিয়ার রাষ্ট্রীয় জরিপ সংস্থা জানাচ্ছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ আর ভূরাজনৈতিক অস্থিরতার কারণে মানুষের উদ্বেগ বেড়েছে, যার ফলে অতিপ্রাকৃত শক্তির চাহিদা এখন আকাশচুম্বী। ক্রিস্টাল বল বা অশুভ আত্মা তাড়ানোর সামগ্রী বিক্রি আগের চেয়ে অনেক গুণ বেড়েছে। ইউরোপের অনেক দেশেও অতীন্দ্রিয়বাদের এমন চর্চা দেখা গেলেও রাশিয়ায় এটি এখন একটি শক্তিশালী বাণিজ্যিক কৌশলে পরিণত হয়েছে। মস্কোর উইচ স্টোরগুলোতে এখন উপচে পড়া ভিড়। কেউ কিনছেন আত্মরক্ষার পাথর, কেউ আবার কিনছেন অশুভ শক্তিনাশক সরঞ্জাম। এমনকি বুধু থিম ভিত্তিক বারগুলোতে ট্যারট কার্ড রিডারদের চাহিদাও আগের চেয়ে অনেক বেশি। আমাদের দেশে বর্তমানে অতি প্রাকৃত বিষয়ের উপর মানুষের আগ্রহ অনেক বেড়েছে। লোকে আসলে বাস্তবতার অস্থিরতা থেকে কিছুটা মন সরিয়ে রাখতে চায়। আমাদের বিপন্ন কৌশল মানুষের সেই চাহিদার সাথেই মিলে গেছে। তবে রাশিয়ার অর্থোডক্স চার্চ এই প্রবণতাকে সরাসরি শয়তানি শক্তির প্রভাব হিসেবে দেখছে। চার্চের দাবি, জাদুকররা খ্রিস্টান প্রতীক ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। ইতোমধ্যে রাশিয়ায় এই ধরনের জাদুটনার বিজ্ঞাপন নিষিদ্ধের দাবি জানিয়েছে অর্থোডক্স চার্চ। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। যুদ্ধের 4 বছর ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে স্বাধীনতার স্বপ্ন দেখা এক জাতির সাহসিকতাকে আজ কুর্নিশ জানালো বিশ্ব। নেদারল্যান্ডসের মিডলবার্গে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনিয়ান জনগণের হাতে তুলে দেয়া হলো ইন্টারন্যাশনাল ফর ফ্রিডমস অ্যাওয়ার্ড। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের ঐতিহাসিক 4 স্বাধীনতার দর্শনের ওপর ভিত্তি করে এই সম্মাননা দেয়া হয়। বৃহস্পতিবার ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নাতনি আনা এলিনর রুজভেল্ট এই সম্মাননা তুলে দেন। এমন এক সময়ে এই পুরস্কার এলো যখন আগের রাতেই ইউক্রেন জুড়ে প্রায় 300 ড্রোন ও 19টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। কিভ, ওডেসা আর দিনিপ্রোর মতো ভয়াবহ স্মৃতি বুকে নিয়েই মঞ্চে দাঁড়ান জেলেনস্কি। Dozens of people have been injured and sadly, so sadly, there are also lives lost in Odessa, Kiev. জেলেনস্কি তার বক্তব্যে স্পষ্ট করেন, নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো স্বাধীনতাই টেকসই হয় না। তিনি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠনে নেদারল্যান্ডস ও অন্যান্য ইউরোপিয়ান মিত্রদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। Without the most basic freedom, freedom from ruins, without basic security, and when those who start wars feel no accountability. So do not let Russia go unpunished. এই অনুষ্ঠানে কেবল জেলেনস্কিই নন, ফ্রেঞ্চ মানবাধিকার কর্মী জিসেল পেলিকটোকেও ফ্রিডম ফর ফিয়ার বা ভয় থেকে মুক্তি বিভাগে পুরস্কৃত করা হয়েছে। পাশবিক নির্যাতনের শিকার হওয়ার পরও তিনি রুদ্রোদ্ধার বিচারের পরিবর্তে জনসম্মুখে লড়াই করে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রুজভেল্টের সেই 4 মূলনীতির চেতনা আজ যেন নতুন করে প্রাণ পেল মিডলবার্গের এই মঞ্চে। এই সম্মাননা কেবল একটি মেডেল নয়, বরং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনিয়ানদের অদম্য স্পৃহার এক আন্তর্জাতিক স্বীকৃতি। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। বৈরুতের আকাশে আজ এক গুমট অস্থিরতা। একদিকে শান্তির আলোচনা, অন্যদিকে ধ্বংসস্তূপের মাঝে দীর্ঘশ্বাস। দীর্ঘ 1.5 দশক ধরে চলা রাজনৈতিক সংঘাতের পর সাধারণ মানুষ এখন কেবল একটু প্রশান্তি খুঁজছেন। বৈরুতের সৈকতে সাইকেল চালিয়ে যাওয়া তৌফিক আল হাকিমের মতো অনেকেই মনে করেন প্রজন্মের পর প্রজন্ম এই অস্থিরতা আর মানা যায় না। আমরা অবশ্যই শান্তি আলোচনা চাই। জীবনের শেষ কয়েকটি বছর অন্তত একটু নিশ্চিন্তে কাটাতে চাই। আমি হাঙ্গেরির সেই স্বতঃস্ফূর্ত রাজনৈতিক পরিবর্তনের মতো এখানেও একটি নিরাপদ ভবিষ্যৎ
ভবিষ্যতের স্বপ্ন দেখছি, যেখানে আমরা সুস্থ ও স্বাধীনভাবে বাঁচতে পারবো। أنا متفائل بالنسبة للمستقبل. কিন্তু সবার সুর এক নয়। যারা হারিয়েছেন স্বজন, যাদের ঘর আজ কেবলই ইট পাথরের স্তূপ, তাদের কাছে সরাসরি বৈঠক মানেই যেন পরাজয়। বাসেম হেজারের মতো অনেকের মনেই আজ হাহাকার আর ক্রোধের বহিঃপ্রকাশ। তাদের প্রশ্ন, এত রক্তপাতের পর কিসের সমঝোতা? مفاوضات مع العدو مباشر اكيد لا. আমি সরাসরি শত্রুর সাথে আলোচনায় বসা মেনে নিতে পারছি না। আমাদের যুবকদের জীবন গেল, ঘরবাড়ি গেল, এত কিছুর পর আমি কেন তাদের সাথে বসবো? কখনোই না। لا اكيد لا. সীমান্তের ওপারে ইসরায়েলের উত্তরাঞ্চলেও পরিস্থিতি একই রকম। কিরিয়াত শমনার শেল্টারে দিন কাটানো মানুষদের মাঝেও রয়েছে অবিশ্বাসের দেয়াল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির জাতীয়তাবাদের যে প্রবল ঢেউ লক্ষ্য করা গেছে, তার প্রভাবে জনমত আর চরমভাবে বিভক্ত। এখানে একটি বড় অংশই মনে করেন এই সংকটের একমাত্র সমাধান হল নিরঙ্কুশ সামরিক বিজয় এবং হিজবুল্লাহর অস্তিত্ব চিরতরে মুছে ফেলা। আমি হতাশ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি সেই বিজয়ের অপেক্ষায় আছি। আমার 1 বছরের নাতি দিনের আলো দেখে না, সারাক্ষণ ওকে শেল্টারে থাকতে হয়। আমি কোনো অস্ত্রবিরতি চাই না, আমি জয় চাই। তবে এই বিভাজনের মাঝেও কেউ কেউ যুদ্ধের দীর্ঘস্থায়ী সমাধানের স্বপ্ন দেখেন। ইরান সমর্থিত হিজবুল্লাহর হস্তক্ষেপের এই অশান্ত আমল শেষ করে একটি প্রকৃত শান্তি চুক্তির অপেক্ষায় আছেন উত্তর ইসরায়েলের বাসিন্দাদের একটি অংশ। তারা মনে করেন যুদ্ধ নয়, পারস্পরিক অস্তিত্বের স্বীকৃতি বয়ে আনতে পারে মুক্তি। যদি এটি একটি প্রকৃত শান্তি চুক্তি হয়, তবে এটি অনেক আগেই হওয়া উচিত ছিল। এই যুদ্ধে কারো পাওয়ার কিছু নেই, কেবল ইরান সমর্থিত প্রক্সি হিজবুল্লাহর কারণে পুরো অঞ্চল ডুবে যাচ্ছে। আমি চাই ইসরায়েল ও লেবানন উভয় দেশের মানুষই শান্তিতে থাকুক। আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর মধ্যস্থতায় যে আলোচনার সূত্রপাত, তার উপর নির্ভর করছে কয়েক দশকের সংঘাতের অবসান। সীমান্তের দুই পারেই এখন স্বাভাবিক জীবনে ফেরার এক স্বতঃস্ফূর্ত ও প্রবল তৃষ্ণা। তবে রাজনীতির এই দাবার চালের মাঝে লেবাননের সেই নিষ্পাপ চোখগুলো, যারা আজ মৃত্যু আর ধ্বংসের আতঙ্কে নির্ঘুম, তারা কি খুঁজে পাবে তাদের রূপকথার শান্ত ভোর? নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিরসনে এক বড় সাফল্যের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবানন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের সংঘাত থামাতে আনুষ্ঠানিকভাবে 10 দিনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে লেবাননের নাবাতিয়ে এবং দাহর আল বাইদারে আকস্মিক ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল এলাকা। বৃহস্পতিবার এ হামলায় নাবাতিয়েতে নিহত একজন উদ্ধারকর্মীর শোকাতুর জানাজায় অংশ নেন কয়েক হাজার মানুষ। নিজের আঘাতকে তুচ্ছ করে মাহাদি আবু জায়েদ এগিয়ে যান এবং গাড়িটি সরিয়ে নিয়ে আসেন। তিনি যা করেছেন তা নাবাতিয়ের প্যারামেডিক সহ আল রিসালা বা আল হায়ার মতো সংস্থাগুলোর বীরত্বেরই এক মূর্ত প্রতীক। এই যুদ্ধের প্রতিটি দিন আমরা এখন সেসব অবিচল মানুষের জন্য করে আসছি যারা এখনো নিজ শহরে রয়ে গেছেন। আমাদের মানবিক সহায়তা এবং জরুরি চিকিৎসা সেবা উভয় কাজই সমান তালে চলবে। টানা এই হামলায় চরমভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয় প্রধান সড়কগুলো। সেতু ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা এখন পুরোপুরি বিধ্বস্ত। এই সেতুটি ছিল যাতায়াতের প্রধান পথ, কিন্তু এখন এটি ধ্বংস হয়ে যাওয়ায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। অ্যাম্বুলেন্স চলাচল এবং জাবাল আমেল ও হিরাম হাসপাতাল থেকে মুমূর্ষু রোগীদের দ্রুত স্থানান্তরের জন্য এই গুরুত্বপূর্ণ সেতুটি অনতিবিলম্বে মেরামত করা প্রয়োজন। এর আগে লেবানন সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি শহর দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একই সাথে চলমান এই মানবিক সংকটের সহায়তার হাত বাড়িয়েছে জর্ডান। দেশটি থেকে 15 ট্রাক জরুরি ত্রাণ ও খাদ্য সহায়তা পৌঁছেছে লেবাননে। লেবাননের পাশে দাঁড়াতে জর্ডান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের এটি একটি সমন্বিত উদ্যোগ, একটি নিরবচ্ছিন্ন রিলিফ ব্রিজ বা ত্রাণ প্রবাহ তৈরির মাধ্যমে আমরা লেবাননের প্রতিটি প্রয়োজন মেটাতে অঙ্গীকারবদ্ধ। 15 ট্রাকের এই বহরে জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং পর্যাপ্ত খাদ্য সামগ্রী রয়েছে। এছাড়া যুদ্ধের কারণে বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য তাঁবু ও কম্বল সহ প্রয়োজনীয় সব সামগ্রীও অন্তর্ভুক্ত করা হয়েছে। গত 2 মার্চ
যুদ্ধ শুরু হওয়ার পর লিটানি নদীর সর্বশেষ সেতুটি ধ্বংস হয়ে যাওয়ায় দক্ষিণ লেবানন এখন দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন প্রায়। তবে যুদ্ধের সব সীমা ছাড়িয়ে বুধবার মেফাদুন গ্রামে চালানো হয় নৃশংস হামলা। সেখানে ইসরায়েলি বাহিনীর টানা 3টি টার্গেটেড হামলায় 4 জন প্যারামেডিক নিহত ও 6 জন আহত হন। মূলত আগের হামলায় আহতদের উদ্ধার করতে আসা একটি দলকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে এই প্রাণঘাতী হামলাগুলো চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।